অনেক বছর আগের কথা। কোনো একটি গ্রামে সোনা ও রূপা নামে দুই বোন থাকতো। দুই বোনই ছিল দেখতে বেশ সুন্দর। তাদের বাবা মা কেউ ছিল না। তারা একটি কুঁড়ে ঘরেই বাস করত। সোনা সব সময় কাজে ব্যস্ত থাকতো। সে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না বান্না করে। তারপর তার খেতে যেত কাজ করতে। খেতে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করার পর সোনা তার কুঁড়ে ঘরে ফিরে আসতো এবং তারপর সে আবারও রান্না বান্না শুরু করে দিত। এদিকে রূপা ঘরের কোনো কাজেই সোনাকে সাহায্য করত না। সে বেশ দেরি করে ঘুম থেকে উঠতো এবং সোনাকে ক্ষেতের কাজে অথবা রান্না বান্না কোনো প্রকার কাজে সাহায্য করত না। সে দেরি করে ঘুম থেকে উঠে সোনার তৈরি খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়তো অথবা শুয়ে শুয়ে টিভি দেখতো। রূপার ব্যবহারও ছিল বেশ খিটখিটে এবং সে খুব লোভী ছিল। এমনই একদিন সকালে সোনা প্রতিদিনের মতোই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং রান্না বান্না সহ যাবতীয় সব কাজ করে। তারপর সে শোয়ার ঘরে এসে দেখে রূপা ঘুমাচ্ছে। এই রূপা, রূপা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আমি ঘরের সব কাজ করেছি, রান্না বান্না শেষ করেছি। এখন তুই ওঠ, আমাকে একটু ক্ষেতের কাজে সাহায্য করবি। তুই দয়া করে আয় বোন, আয়। তাহলে ক্ষেতের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে আর আমরা তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে পারবো। রূপা বেশ রেগে মেগে ঘুম থেকে উঠে বলল, আমি রান্না বান্না করতে পারবো না, ঘরের কোনো কাজও করতে পারবো না এবং ক্ষেতের কাজও করতে পারবো না। তোর মন চাইলে তুই গিয়ে কর। আমার এই সৌন্দর্য আমি ওইরকম কাজ করে নষ্ট করতে পারবো না। তুই যা তো এখন, আমাকে আর জ্বালাবি না। তোর কাজ তুই গিয়ে কর। এগুলো তুই কি বলছিস বোন? শুধু আমার কাজ মানে এই ক্ষেতের কাজ করে আমি তোর পড়াশোনার খরচ চালাই, তারপর রান্না বান্না করে তোকে খাওয়াই। তাও তুই স্বার্থপরের মতো সারাদিন ঘুমাস এবং টিভি দেখিস। তুই যা করছিস তার ফল একদিন পাবি, তুই দেখিস। যা তো যা, আমাকে আর জ্ঞান দিতে আসিস না। আমার ঘুমটা একদম নষ্ট করে দিলি তুই। এটা বলে রূপা আবারও বিছানায় উঠে ঘুমিয়ে পড়লো। সোনা আর কথা না বাড়িয়ে ক্ষেতের কাজ করতে চলে গেল। সোনা তাড়াতাড়ি ক্ষেতের কাজ শেষ করে সন্ধ্যার একটু পরপরই বাড়ির দিকে যাওয়া শুরু করলো। বাড়ি যাওয়ার রাস্তায় একটি আম গাছের নিচে একটি বৃদ্ধা মহিলার সাথে দেখা হয় তার। বৃদ্ধ মহিলাটি সোনাকে ছোটবেলা থেকে চেনে। তাকে সোনা ঠাম্মা বলে ডাকতো। তা বলছি কি সোনা, তুই যে সারাদিন গায়ে গতরে এত খাটিস, তুই একটু রূপাকে নিয়ে আসলেও তো পারিস। তাহলে তো তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়। তা কি আর আমি চেষ্টা করি না? কিন্তু আমার বোনটা যে কোনো কাজই করতে চায় না, সারাটা দিন ঘুমায় আর খায়, তার সাথে টিভি দেখে। ওকে দিয়ে কোনো কাজই করানো যায় না। এই সকালে আমি রান্না বান্না করে আসলাম, তারপর খেতে কাজ করলাম, এখন আবার কি রান্না বান্না করতে হবে। ওকে কষ্ট দিতে যে আমারও মন চায় না, কিন্তু আমি তো আর একা পারি না। তুই ওকে বেশি বার দিস না রে, ও কিন্তু তোর মাথায় চড়ে বসবে। সেটা যেন আর না হয় গো ঠাম্মি। এভাবে কথা বলতে বলতে সোনা ঠাম্মার সাথে বাড়িতে ফিরে আসলো। বাড়ি ফিরে সোনা আবার রান্নাঘরে গিয়ে খাবার বানাতে শুরু করে দিল। এদিকে রূপা আবারও ঘুমাচ্ছে। সেদিন রাতে খুব জোরে জোরে ঝড় এবং বৃষ্টি পড়তে শুরু করে। গ্রামের সব কৃষকরা তাদের ক্ষেতের দিকে দৌড়ে যায়, তার সাথে সোনাও চলে যায়। তারা গিয়ে দেখে প্রচন্ড বৃষ্টি পড়ায় ক্ষেতে জল উঠেছে। কৃষকরা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, সঙ্গে সোনাও বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে সোনা তার ক্ষেতের দিকে যায় এবং দেখতে পায় যে তার ফসলের ক্ষেত জলে থই থই করছে। এটা দেখে সোনা কান্নায় ভেঙে পড়ে এবং হাহাকার করতে থাকে। কিছুক্ষণ পর সোনার কান্না থামে এবং উঠে বাড়িতে চলে যাওয়ার রাস্তায় দেখতে পায় একটি ছোট্ট গোলাপ ফুলের গাছের গোলাপ ফুল কত সুন্দর করে হাওয়ায় দুলছে। সে গোলাপ ফুলের গাছটি মাটি থেকে সাবধানে তুলে তার বাড়িতে নিয়ে উঠোনে লাগায়। তারপর সে গোলাপের গাছটিকে জল দেয়। হঠাৎ সেই গোলাপের গাছ থেকে প্রচন্ড আলোর প্রকোপ হয় এবং গোলাপের গাছটি বড় হয়ে বিশাল একটি গোলাপের ঘরে পরিণত হয়। গোলাপের ঘরটিকে দেখে সোনা বেশ ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে যায়। সে রূপাকে ডাকতে শুরু করে। রূপা, এই রূপা, তাড়াতাড়ি বাইরে আয়। দেখ কত বড় একটি গোলাপের ঘর। তাড়াতাড়ি আয় বোন, দেখে যা। রূপা, এই রূপা। রূপা রেগে মেগে বাইরে আসে এবং রূপার রাগ নিমেষে চলে যায়। সে গোলাপের ঘরটিকে দেখে বেশ অবাক হয়ে যায়। একি, এটা আবার কি করে সম্ভব? এত বড় একটি গোলাপের ঘর, তাও আবার আমাদের উঠোনে। এই গোলাপের ঘরটা আমাদের উঠোনে কি করে এলো?
রূপা এবং সোনা দুজনেই গোলাপের ঘরটির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হঠাৎই একটি মুখের আবির্ভাব হয় সেই গোলাপের ঘরটির ওপর। সোনা, তোমাকে ধন্যবাদ আমাকে এখানে এনে লাগানোর জন্য, না হলে আমি ক্ষেতের জলে একদমই মরে যেতাম। একে, আপনি তো দেখছি কথাও বলতে পারেন। সোনা এবং রূপা দুজনে গোলাপের ঘরটিকে কথা বলতে দেখে আরো বেশি অবাক হয়ে যায়। দেখ রূপা, গোলাপের ঘরের কি সুন্দর সুন্দর দুটি চোখ এবং একটি মুখ, এবং দেখ সে কথাও বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই দেখছি। এভাবে কেন দেখছো? আমি একটি বুড়ি। আমি একটি দানবের সাথে লড়াই করতে গিয়ে মরে গেছি। সেই দানবটি তোমাদের পৃথিবীটাকে নিজের দখলে আনার চেষ্টা করছিল। আমি সেই দানবের সাথে একা যুদ্ধ করতে গিয়েছি এবং নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে মারা গেছি। আমি মরে যাওয়ার পর সে আমার দেহটাকে একটি গোলাপ ফুলের ছোট্ট গাছে পরিণত করেছে। শোনো, আমার না তোমাদের দু বোনের সাহায্যের খুব প্রয়োজন ওই দানবকে আটকানোর জন্য। কিন্তু আমি তোমাকে কেন সাহায্য করব? তার বদলে তুমি আমাকে কি দেবে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কিছুই দেবে না। তুমি একটি গোলাপের ঘর, তোমার সব শক্তি নিয়ে গেছে, তাই আমি তোমাকে কোনো মতে সাহায্য করব না। তুমি যদি কিছু দাও তাহলে আমি তোমাকে সাহায্য করব, আর যদি না দাও তাহলে কোনো সাহায্য করব না। রূপা, ছি ছি, এসব বলতে নেই। আমি এই পরীকে যদি সাহায্য না করি তাহলে তো ওনার চেয়ে আমাদেরই বেশি ক্ষতি হবে, কারণ আমরা তো পৃথিবীতে বাস করছি। ওই দানব যদি এখন আমাদের সবাইকে তার দাস বানিয়ে নেয় অথবা মেরে ফেলে তাহলে কি হবে? একবার কি ভেবে দেখেছিস? গোলাপের ঘর, তুমি বলো আমাদের কি করতে হবে? তোমাকে সব থেকে বেশি সাহায্য করব আমি, তা যতই কঠিন হোক না কেন। তেমন কিছুই করতে হবে না, তোমাকে শুধু এই গ্রামের শেষ প্রান্তে একটি নদী রয়েছে, সেই নদীর জল এনে আমার গায়ে ছিটিয়ে দিতে হবে, তাহলেই আমি পুনরায় পরিরূপে ফিরে আসতে পারবো। এবং একটি কথা শুনে রাখো, তোমাদের মধ্যে যেই বোন আমাকে আগে জল এনে আমার গায়ে ছিটিয়ে দিতে পারবে তাকে আমি একটি বিশাল গোলাপ ফুলের ঘর দেব, এবং তার সঙ্গে দেব অনেক সোনা দানা টাকা পয়সা। কিন্তু আজকে আনা সম্ভব না, কারণ আজকে রাত হয়ে গেছে প্রায়। কালকে সকাল সকাল আমার গায়ে দিতে হবে, না হলে কিন্তু চলবে না। এই কথা শুনে রূপা বেশ লোভ করে এবং ভাবে যে সে সকাল সকাল উঠে গোলাপ ফুলের জন্য জল আনতে যাবে। কিন্তু এদিকে সোনা টাকা পয়সার কোনো চিন্তাই নিজের মাথায় আনে না, সে শুধু ভাবে পরীকে কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে। পরের দিন সকালে রূপা কোনো মতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না, কারণ তার দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস রয়েছে। এদিকে সোনা সকাল সকাল গ্রামের শেষ প্রান্তের নদী থেকে এক কলস জল নিয়ে আসে এবং সেই জল নিয়ে সে গোলাপ ফুলের সামনে দাঁড়ায়। ঠিক সেই সময় রূপাও আসে। এই দাঁড়া, তুই একদম আমার কষ্ট করে আনা জল ওই গোলাপ ফুলের গাছের গায়ে দিবি না, আমি দেব জল। তুই মিথ্যে কথা কেন বলছিস রূপা? আমি সকালে গিয়ে কত কষ্ট করে জল এনেছি, তুই তো মাত্রই ঘুম থেকে উঠলি। আমি এখনই উঠি আর যখনই উঠি তাতে তোর কি? তুই খবরদার এই জল ওই ফুল গাছের গায়ে ঢালবি না, কারণ আমি তোকে কিছুতেই এই টাকার সম্পত্তির মালিক হতে দেব না। আমি যখন কষ্ট করে জল এনেছি তখন আমি দেব, আমি টাকা পয়সা চিন্তা করি না। আমি এই পরীকে কিভাবে সাহায্য করা যায় তারই চিন্তা ভাবনা করছি, তুই ভুল ভাবছিস। তারপর রূপা সোনার হাত থেকে কলসটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সোনা কলসটি কোনো মতে রূপাকে দেয় না। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং মারামারির মাঝখানে সোনা চালাকি করে কলসের জল গাছের গায়ে ঢেলে দেয় এবং সঙ্গে সঙ্গে গোলাপের গাছটি একটি পরীতে পরিণত হয়। সোনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে এত বড় সাহায্য করলে। সকালবেলা কষ্ট করে গিয়ে নদীর জল এনে আমার গায়ে দিলে। এবং রূপা, আমি আগেই বলেছিলাম লোভ করো না, লোভ ভালো নয়। তুমি আমার কোনো কথাই শোনোনি এবং তুমি মিথ্যে কথা বলে সোনার কষ্ট করে আনা জল নিজে ছিনিয়ে আমার গায়ে দেওয়ার চেষ্টা করেছো। নিজে চেষ্টা না করলে তুমি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারবে না, তাই আমি তোমাকে তোমার লোভের শাস্তি দিয়েছি। এটা বলে পরি রূপাকে কালো করে দিল এবং খুব কুৎসিত করে দিল।